হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা এসকেবিউ ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের থার্ড সেমিস্টারের মেজর 3 যে পেপার রয়েছে বেঙ্গলি সিলেবাসের, সেখান থেকে আজ যেই টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বাংলা মহাকাব্যে নবীনচন্দ্র সেনের অবদান যে রয়েছে সেই সম্পর্কে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে এই ক্লাসটির মধ্যে আলোচনা করব। ঠিক আছে, তোমাদের সিলেবাস ভিত্তিক প্রত্যেকটা বিষয় ধরে কিন্তু আমি পার্ট করে আলোচনা করছি। ঠিক আছে, এক এক করে কিন্তু আলোচনা করছি। তোমাদের সেই সিলেবাসে দেখবে আখ্যান কাব্য এবং মহাকাব্যের বিভিন্ন যে কবিরা রয়েছে তাদের সম্পর্কে আলোচনা করতে বলেছে, এই বিষয়গুলি রয়েছে। তো আজকের ক্লাসে আমি বাংলা মহাকাব্যে নবীনচন্দ্র সেনের যে অবদান সেটা নিয়ে আলোচনা করব। এরপরে কিন্তু পরের ক্লাসে আমি আখ্যান কাব্য নিয়ে কিন্তু নবীনচন্দ্র সেন যে রয়েছে তার অবদান রয়েছে সেটা সম্পর্কে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, পরপর কিন্তু আমি করাচ্ছি। ক্লাসটি শুরু করব তার পূর্বে তোমাদের সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আলোচনা করে দিয়ে যাই আগেই। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইন ক্লাসে বা নোটসের জন্য যোগাযোগ করবে বা আমাদের সঙ্গে যুক্ত হবে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে তোমাদের কি করতে হবে। এখানে দুটি নাম্বার দেওয়া আছে, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। তার সঙ্গে তোমাদের এই সেমিস্টারের কোর্স কি থাকছে সেটা নিয়ে আমি বলে দিচ্ছি। তোমরা যারা এসকেবিউর আন্ডারে আছো, তোমাদের থার্ড সেমের কোর্স ফি কিন্তু রাখা হচ্ছে 599। ঠিক আছে, যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে, নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, দেখো ক্লাসটির আলোচনায় তাহলে আমি চলে যাচ্ছি। আজকের টপিক প্রথমে আমি বলেছি বাংলা মহাকাব্যে নবীনচন্দ্র সেনের যে অবদান রয়েছে সেই সম্পর্কে আলোচনা কিন্তু তোমাদের সঙ্গে আমি করব। দেখো কি বলছে, নবীনচন্দ্র সেন বাংলা মহাকাব্যে মূলত পলাশীর যুদ্ধ এবং ত্রয়ী মহাকাব্যের রৈবর্ত কুরুক্ষেত্র প্রভাস রচনার মাধ্যমে অবদান রাখেন। আমরা দেখব একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে পলাশীর যুদ্ধ। সেই সময় তিনি এই যে তিনটা পার্ট বলে দিল, রৈবর্ত কুরুক্ষেত্র এবং প্রভাস, এই রচনার মাধ্যমে কিন্তু একটা বিশেষ অবদান রেখে গেছে, যা একদিক থেকে ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে স্বদেশ প্রেম এবং জাতীয় জাগরণ তৈরি করে। আমরা দেখব এই বিষয়গুলি ঐতিহাসিক দিকটাকে কেন্দ্র করে কিন্তু একটা স্বদেশ প্রেম বা মানুষের মধ্যে জাগরণ চেতনা কিন্তু তৈরি করে, এবং অন্যদিকে পৌরাণিক কাহিনীর মাধ্যমে নতুন ব্যাখ্যা প্রদান করে। তিনি ছিলেন আখ্যান কাব্যের ধারাও শ্রেষ্ঠ উল্লেখযোগ্য কবি। মানে শুধুমাত্র মহাকাব্য তা নয়, আখ্যান কাব্যের ধারাও কিন্তু আমরা তাকে দেখতে পারবো শ্রেষ্ঠ একজন উল্লেখযোগ্য কবি তিনি ছিলেন, এবং তার সৃষ্টিগুলি ছিল স্বদেশ প্রেম চেতনার প্রতীক। মানে তিনি যে সমস্ত মহাকাব্যগুলি তৈরি করেছেন বা আখ্যান কাব্য তৈরি করেছেন সেগুলো কিন্তু স্বদেশ প্রেম যে ছিল সেটার কিন্তু প্রতীক ছিল। ঠিক আছে, এই বিষয়টা আমরা মনে রাখবো তার লেখনীর মধ্যে। পরে কি বলছে, প্রধান অবদান। এই অবদান নিয়ে আমি পার্ট করে একের পর এক আলোচনা করছি। সবার প্রথমে চলে আসি প্রথম পয়েন্টে, পলাশীর যুদ্ধ। তাও কি বলছে, এই মহাকাব্যটি 1757 সালে পলাশীর যুদ্ধকে কেন্দ্র করে রচিত। আমরা দেখব এই যে মহাকাব্য যে রয়েছে পলাশীর যুদ্ধে, এই কাব্যটা যে তিনি লিখেছেন মহাকাব্যটা, এটা 1757 সালে যে পলাশীর যুদ্ধ হয়েছিল সেটাকে কেন্দ্র করে কিন্তু তার এই কাব্যটি লেখা হয়েছিল। এবং কি বলছে, এটি বাঙালি পাঠকদের মধ্যে এক গভীর স্বদেশ প্রেম এবং জাতীয়তাবাদী চেতনা সঞ্চার করেছিলেন। তার লেখার যে রয়েছে, তার লেখার মধ্যে বা তার লেখনীর মূল বৈশিষ্ট্য ছিল মানুষের মধ্যে স্বদেশ প্রেম এবং জাতীয়তাবাদ তৈরি করা। ঠিক আছে, সেটাই আমরা দেখব, তাই তিনি করেছেন। এবং এটি তৎকালীন ব্রিটিশ সরকারের মধ্যেও আলোড়ন সৃষ্টি করেছিল। আমরা দেখবো সেই তৎকালীন যে ব্রিটিশ সরকার ছিল তাদের মধ্যেও কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করেছিল তার এই লেখা। দেখো তারপরের পয়েন্টে কি বলছে দেখি, ত্রয়ী মহাকাব্য, যার জন্য তিনি কিন্তু বেশি ফেমাস ছিলেন, আমরা দেখবো বেশি খ্যাতি লাভ করেছিলেন। ত্রয়ী কি বলছে, 3টি খণ্ডের বিশাল কাব্যটিকে তিনি কৃষ্ণ চরিত্রকে নতুনভাবে উপস্থাপনা করেছেন, এবং এই কাব্যগুলির মাধ্যমে তিনি আর্য এবং অনার্য সাংস্কৃতিক সংঘর্ষের একটি ব্যাখ্যা দেন এবং পৌরাণিক কাহিনীকে নিজস্ব কল্পনা এবং ব্যাখ্যা দ্বারা সমৃদ্ধ করে তোলেন। একটুকুন আগে যে ত্রয়ী 3টা পার্ট বললাম, এই 3টা মহাকাব্যকে একসঙ্গে একত্রিত করে খুব সুন্দরভাবে কিন্তু তিনি উপস্থাপনা করেছেন, যার মাধ্যমে আমরা দেখব আর্য এবং অনার্যদের সংস্কৃতি রয়েছে, যে ঐতিহ্য যে রয়েছে সেই সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি।
এবং পৌরাণিক কাহিনীকে নিজস্ব কল্পনা এবং ব্যাখ্যার দ্বারা সমৃদ্ধ করেছেন। মানে কৃষ্ণ চরিত্র আমরা দেখেছি পৌরাণিক কাহিনীর মধ্যে রয়েছে, সেটা কিন্তু তিনি নিজের যে ব্যাখ্যা যে রয়েছে সেটার দ্বারা কিন্তু তিনি উপস্থাপন করেছেন তার লেখনীর মধ্যে। ঠিক আছে, দেখো পরের পয়েন্টে কি বলছে সেটা আমরা দেখে নিই। বলছে স্বদেশ প্রেম এবং জাগরণ। প্রথমে শুরুতেই পয়েন্টে আমি বলেছিলাম তার লেখার মধ্যে মূল বৈশিষ্ট্য, তার কাব্যগুলি ছিল দেশপ্রেমের উত্তেজক এবং দেশবাসীর মধ্যে একটা নতুন জাগরণ তৈরি করেছিল, যা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বৃত্ত সংহার কাব্যের সাথে তুলনীয়। একটু মানে এর আগের ক্লাসে আমি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় যে রয়েছে তার যে এর আগে যে একটা কাব্য নিয়ে আলোচনা করলাম, তার মহাকাব্য যার জন্য তিনি বিশেষ খ্যাতি লাভ করেছিলেন, বৃত্ত সংহার। এই খ্যাতি এই কাব্যটার সঙ্গে কিন্তু হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কাব্যটার সঙ্গে কিন্তু তার এই কাব্যের তুলনা করা হয়েছে বিভিন্ন, মানে যার মাধ্যমে মানুষের মধ্যে স্বদেশ প্রেম এবং জাতীয়তাবাদের সঞ্চার কিন্তু ঘটেছিল। ঠিক আছে, দেখো পরের পয়েন্টে কি বলছে, আধুনিক মহাকাব্যের ধারায় প্রবেশ। আমরা দেখব নবীনচন্দ্র সেন বাংলা মহাকাব্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের উত্তরসূরি। মানে আধুনিক, আমরা দেখেছি মাইকেল মধুসূদন দত্ত যে সমস্ত লেখনীগুলি লিখেছেন যার মাধ্যমে একটা আধুনিক সাহিত্যের কিন্তু প্রকাশ ঘটেছে, তাই বলেছে তার উত্তরসূরি বলে কিন্তু এখানে পরিচয় দেওয়া হয়েছে নবীনচন্দ্র সেনকে। কি বলছে পরে, বলছে যে তার কাব্য পৌরাণিক কাহিনী আধুনিক ব্যাখ্যা ও স্বদেশ প্রেমের সঙ্গে যুক্ত হয়েছে, যার কারণে তাকে কিন্তু আধুনিক কবির সঙ্গে তার উত্তরসূরি বলে কিন্তু তাকে পরিচয় দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো পরে কি বলছে, পরের পয়েন্টে আমরা দেখিনি। পরের পয়েন্টে বলছে সাহিত্যিক প্রভাব। নবীনচন্দ্র সেনের মহাকাব্য বাংলা সাহিত্যে পৌরাণিক এবং আখ্যান কাব্যের একটি নতুন ধারা সৃষ্টি করে। তার মহাকাব্য জাতীয়তাবাদী আন্দোলনের সাহিত্যিক ভিত্তি করে জুগিয়ে তুলেছিল। ঠিক আছে, আমরা দেখবো তার যে আর কি বিভিন্ন যে মহাকাব্যগুলি যে তিনি রচনা করেছেন তার যে সাহিত্যিক প্রভাবের দিকটা ছিল, আমরা দেখবো যার মাধ্যমে তিনি বিভিন্ন যে জাতীয়তাবাদী আন্দোলন ছিল সেই জাতীয়তাবাদী আন্দোলনের কিন্তু ভিত্তি তৈরি করেছিল। ঠিক আছে, তার বিভিন্ন লেখনীগুলি, তার মহাকাব্যগুলি। দেখ লাস্ট আমরা সারমর্মতে কি বলছে সেটা দেখে নিই। বলা হচ্ছে যে নবীনচন্দ্র সেন তার রামায়ণ ত্রয়ী মাধ্যমে বাংলা মহাকাব্যের নতুন জীবন দান করেন এবং তিনি মহাকাব্যের পৌরাণিক কাহিনীকে আধুনিক জাতীয়তাবাদী দৃষ্টি রূপান্তরিত করে বাংলা মহাকাব্যের এক নতুন উজ্জ্বল ধারা কিন্তু তৈরি করেছিলেন তার লেখনীর মাধ্যমে। ঠিক আছে, লাস্ট সারমর্ম নিয়ে কিন্তু এই ক্লাসটির আলোচনা আমার এতটুকুন ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। ইনফরমেশন নিয়ে আমি কিন্তু ক্লাসের শুরুতে আলোচনা করে দিয়েছি। তো আজকের আলোচনা এতটুকুনি থাকছে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।